ইলেকট্রিক্যাল সিনাপস নিয়ে আমরা এখন বিস্তারিত জানবো। তো এটা জানার আগে আমরা একটু দেখে ফেলি এখানে কিন্তু কতগুলো উদ্ভট ছবি আছে। তো সমস্যা নাই, আমি এগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। তো প্রথমে খেয়াল করি এই ইলেকট্রিক্যাল সিনাপস মানে কি? ইলেকট্রিক্যাল সিনাপস মানে হচ্ছে, আমরা তো জানি যে সিনাপস মানে হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মাঝখানে যে কানেকশনটা সেটাকে বেসিক্যালি নিউরন মানে সিনাপস বলা হয়। তো এই সিনাপসটা যখন কাজ করে তখন সে কিন্তু দুইভাবে কাজ করে। একটা হচ্ছে সে কিছু পরিমাণ কেমিক্যাল রিলিজ করার মাধ্যমে কাজ করে, অথবা সে তার একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে কিছু আয়ন্সগুলোকে সরাসরি পাঠানোর মাধ্যমে কাজ করে, যেটাকে বলা হয় বিদ্যুৎ পরিবহন ওয়ান কাইন্ড অফ। তো এই যে এখানে আয়ন্সগুলোকে পাঠানো হয় সেটাই বেসিক্যালি ইলেকট্রিক্যাল সিনাপস। তো ইলেকট্রিক্যাল সিনাপসগুলো কীরকম সেটা হচ্ছে, যদি আমাদের একটা সিনাপসের বা একটা কি বলে এটাকে প্রিসিনেপটিক মেমব্রেনের কথা যদি চিন্তা করি, যেটা কোনো একটা নিউরনের এক্সনের লাস্ট টার্মিনাল হিসেবে কাজ করে, তো সেখানে যদি কোনো ইনফরমেশনগুলো থাকে, তবে সেই ইনফরমেশনগুলো যদি কোনো পোস্ট সিনেপটিক মেমব্রেনের কাছে যায়, পোস্ট সিনেপটিক মেমব্রেন মানে হচ্ছে অন্য একটা নিউরনের ডেনড্রাইটের কাছে যখন যায়, তো তখন তাদের মাঝে যদি এই ইনফরমেশন ফ্লো হওয়াটা বিদ্যুতের মাধ্যমে হয়, বিদ্যুৎ বলতে বোঝায় আমাদের বডিতে বেসিক্যালি বিদ্যুৎ যে প্রবাহিত হয়, এটা কোনো ইলেকট্রনের মাধ্যমে প্রবাহিত হয় না। এটা প্রবাহিত হয় বিভিন্ন ধরনের আয়নগুলোর মাধ্যমে, যেমন সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। তার মানে আমাদের বডিতে যখন বিদ্যুৎ পরিবহনের কথা বলবো বা বডি কন্ডাক্টরের কথা যখন বলবো, তখন কিন্তু ইলেকট্রনের কথা আসবে না, তখন অল টাইম বিভিন্ন রকম আয়ন্সের কথা আসবে। তো এখানেও বেসিক্যালি তাই হয়, আমাদের প্রিসিনেপটিক মেমব্রেন থেকে পোস্ট সিনেপটিক মেমব্রেনের মধ্যে যদি কোনো আয়নের প্রবাহের মাধ্যমে ইনফরমেশন ফ্লো হয়, তবে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিনাপস। আর সিনাপস বলতে আমরা বুঝি যে একটা এক্সনের লাস্ট টার্মিনাল বা প্রিসিনেপটিক মেমব্রেন, একটা ডেনড্রাইটের ফার্স্ট টার্মিনাল বা পোস্ট সিনেপটিক মেমব্রেন, এবং তাদের মাঝখানে যে গ্যাপটা আছে যেটাকে বলা হয় আমাদের সিনেপটিক ক্ল্যাপ্ট। তো এই তিনটাকে মিলেই বেসিক্যালি সিনাপস গঠিত। তো চলো আমরা এখন দেখি ইলেকট্রিক্যাল সিনাপসটা কীভাবে কাজ করে। তো যখন ইলেকট্রিক্যাল সিনাপসটা কাজ করবে, তখন আমাদের প্রিসিনেপটিক মেমব্রেন, যেটাকে আমরা এক্সনের লাস্ট টার্মিনাল বলতে পারি, আর পোস্ট সিনেপটিক মেমব্রেন, যেটাকে আমরা ডেনড্রাইটের ফার্স্ট টার্মিনাল বলতে পারি, এদের মাঝে কিছু স্পেসিফিক জিনিস থাকে এবং এই জিনিসগুলোকে বলা হয় গ্যাপ জাংশন। দ্যাট মিনস তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রিসিনেপটিক এবং পোস্টসিনেপটিকের মাঝখানে কিছু হলুদ রঙের অনেকগুলো চ্যানেলের মতো জিনিস আছে। তো এগুলো আসলে ওয়ান কাইন্ড অফ প্রোটিন, যাদেরকে বলা হয় কানেজিং প্রোটিন। তো এই কানেজিং যে প্রোটিনগুলো আছে, এগুলোই বেসিক্যালি এরকম সুন্দরভাবে একটা চ্যানেল তৈরি করে, এবং এই চ্যানেলের মধ্যে দিয়ে খুব সহজেই একটা প্রিসিনেপটিক মেমব্রেন থেকে আরেকটা পোস্ট সিনেপটিক মেমব্রেনের দিকে বিভিন্ন ধরনের আয়ন্সগুলো ফ্লো হয়, হতে পারে সেটা সোডিয়াম আয়ন। ওকে, তো সোডিয়াম আয়নে বেসিক্যালি ফ্লো হয়, তাই আমরা এখানে প্লাস লিখেছি, প্লাস মানে হচ্ছে সোডিয়াম প্লাস। তো এখন এই যে আমাদের এই গ্যাপ জাংশনগুলোর কথা বলছি, যেগুলো প্রোটিন নিয়ে তৈরি, এই গ্যাপ জাংশনগুলোর যে প্রোটিন, তাদের তো নাম বলেই দিলাম কানেজিং প্রোটিন। তো এরা হচ্ছে আমাদের কানেজিন প্রোটিন দিয়ে তৈরি। তো এই যে একটা কানেজিন প্রোটিনের দিকে যদি তাকাই, এই প্রোটিন দিয়েই কিন্তু আমাদের এই গ্যাপ জাংশন তৈরি না, এরকম 6টা কম্বিনেশনে আমাদের প্রোটিনগুলো উপরে নিচে নিচে সুন্দরভাবে ফিক্সড হয়ে একটা গঠন তৈরি করে, যাদেরকে বলা হয় গ্যাপ জাংশন। অর্থাৎ আমাদের এই গ্যাপ জাংশনের মধ্যে 6টা এরকম কানেজিন প্রোটিন এর গঠন থাকে, এবং এই প্রোটিনের গঠনগুলো অনেকটা এমন। তো এই প্রোটিনের গঠনগুলোর মাধ্যমে কি হয়, বেসিক্যালি এদের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আয়নগুলো প্রিসিনেপটিক মেমব্রেন থেকে পোস্টসিনেপটিক মেমব্রেনের মধ্যে যায়। তো কখন এই আয়নগুলো যাবে, যখন আমরা এই যে এখানে যে নিউরনটা দেখতে পাচ্ছি, এই নিউরনের মধ্যে একটা ইম্পালস তৈরি করব বা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করব। তো বেসিক্যালি নিউরনের মধ্যে দিয়ে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করলে সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা প্রিসিনেপটিক মেমব্রেন থেকে পোস্টসিনেপটিক মেমব্রেনে যাওয়ার চেষ্টা করে। তো ওই পথে যখন এই বৈদ্যুতিক ইম্পালসটা একদম লাস্ট টার্মিনালে পৌঁছে একজনের, তখন সেটার জন্য কিছু সোডিয়াম অ্যাক্টিভেট হয়, সোডিয়াম আয়ন। তো এই সোডিয়াম আয়নগুলো খুব সুন্দরই গ্যাপ জাংশনের মধ্যে দিয়ে আমাদের পোস্টসিনেপটিক মেমব্রেনের কাছে চলে আসে। তো একটা বিষয় খেয়াল করতে হবে এখানে, যে আমাদের প্রিসিনেপটিক এবং পোস্টসিনেপটিক মেমব্রেনের মাঝখানে যে গ্যাপটা আছে, অর্থাৎ এই ছোট্ট যে জায়গাটা আছে, যে জায়গার মধ্যে আমরা গ্যাপ জাংশনকে বসিয়েছি, এই জায়গাটা হচ্ছে মাত্র 3 ন্যানোমিটার। দ্যাট মিনস একটা ইলেকট্রিক্যাল সিনাপসের মধ্যে প্রিসিনেপটিক এবং পোস্টসিনেপটিক মেমব্রেনের মাঝখানে খুবই ছোট পরিমাণ একটা গ্যাপ থাকে, বা খুব ছোট পরিমাণ একটা পথ থাকে। এবং যেহেতু আমাদের এই সোডিয়াম আয়নগুলো একটা চ্যানেল দিয়ে চলে আসছে, এখানে কোনো এক্সট্রা সমস্যা তৈরি হচ্ছে না এই চ্যানেল দিয়ে চলে আসার জন্য, তাই বলা যায় আমাদের ইলেকট্রিক্যাল সিনাপসটা আসলে অনেক
স্পিডি কাজ করে বা অনেক দ্রুত কাজ করে। দ্যাট মিনস কোনো একটা ইম্পালস আসলে সাথে সাথে সোডিয়াম আয়ন টুপ করে আমাদের এই পোস্টসিন্যাপটিক মেমব্রেনের কাছে চলে যায়। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের কিন্তু প্রিসিন্যাপটিক মেমব্রেন এবং পোস্টসিন্যাপটিক মেমব্রেন এই দুইটা জায়গার মধ্যে তেমন কোনো ডিফারেন্স কিন্তু নেই। আমরা যখন কেমিক্যাল সিনাপস পড়েছিলাম, দ্যাট মিনস নিউরো ট্রান্সমিটার যখন পড়েছি, তখন দেখতে পেয়েছি যে নিউরো ট্রান্সমিটারগুলো প্রিসিন্যাপটিক মেমব্রেনে থাকে এবং পোস্টসিন্যাপটিক মেমব্রেনে থাকে না। বাট এখানে প্রিসিনেপটিক পোস্টসিনেপটিক দুইটার মধ্যে কারো কাছেই এরকম নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল নেই। দুটোর মধ্যেই সমানভাবে কিন্তু আয়নগুলো যেতে পারে। দ্যাট মিনস আয়নগুলো ইচ্ছা করলে প্রিসিনেপটিক থেকে পোস্ট সিনেপটিকের দিকে যেতে পারে অথবা পোস্ট সিনেপটিক থেকে প্রিসিনেপটিকের দিকেও যেতে পারে। দ্যাট মিনস আয়নের প্রবাহটা উপরের থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকেও হতে পারে। তা আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল সিনাপসের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এরা বাই ডিরেকশনাল। দ্যাট মিনস দুই দিকেই এরা আয়নকে পাস করতে পারে। তাহলে এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাই ডিরেকশনাল। তারা যে কোনো রকম আয়নকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করতে পারে। তার মানে এদের মধ্যে উভয়মুখিতা আছে বা উভমুখিতা আছে। তো আমরা এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য পেতে পারি, যেহেতু আমাদের এখানে 3 ন্যানোমিটার আর হচ্ছে আমাদের এই গ্যাপ জাংশনগুলো একটা সুন্দর পথ, তাই আমাদের আয়নগুলো খুব দ্রুত বা স্পিডি চলাচল করতে পারে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা বৈশিষ্ট্য। এখন খেয়াল করে দেখো, যেহেতু আমাদের এখানে নিউরো ট্রান্সমিটার নেই, তার মানে আমাদের এখানে কোনো রিসেপ্টর কিন্তু থাকবে না। আমরা দেখেছিলাম কেমিক্যাল যে সিনাপসগুলো ছিল তার মধ্যে কিন্তু কিছু রিসেপ্টর ছিল নিউরো ট্রান্সমিটারগুলোকে ধরার জন্য। তো ওই সমস্ত প্রোটিন রিসেপ্টরগুলো কিন্তু প্রিসিনেপটিক পোস্ট সিনেপটিক কোনোটার মধ্যেই নেই। তাই আমি বলতে পারি এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নো রিসেপ্টর। যে রিসেপ্টর দিয়ে তারা নিউরো ট্রান্সমিটারকে ধরবে সেগুলো কিন্তু নেই, কারণ এখানে কিন্তু কোনো নিউরো ট্রান্সমিটার নেই। আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখতে পারি ইলেকট্রিক্যাল সিনাপসের, সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সমিশন স্পিড যেহেতু অনেক ফাস্ট এবং এখানে যেহেতু এক্সট্রা কোনো নিউরো ট্রান্সমিটার নেই এবং এই নিউরো ট্রান্সমিটার না থাকার জন্য আমাদের নিউরো ট্রান্সমিটারগুলোকে খুলতেও হয় না, সেগুলোকে আবার সিনাপটিক ক্ল্যাপ্টের মধ্যে পাঠাতেও হয় না, এক্সট্রা কোনো শক্তি দিতেও হয় না। তো যেহেতু আমাদের এখানে নিউরো ট্রান্সমিটারগুলো নেই, তাই আমরা এখানে এক্সট্রা কোনো শক্তি ইউজ করব না। আমরা সিম্পলি কোনো একটা সোডিয়াম আয়নকে খুব সুন্দরভাবে প্রিসিনেপটিক মেমব্রেন থেকে পোস্ট সিনেপটিক মেমব্রেনের দিকে পাঠিয়ে দিব। তো যেহেতু এখানে কোনো শক্তির অপচয় হচ্ছে না, খুব দ্রুত আমরা কাজ করতে পারছি এই গ্যাপ জাংশনের মাধ্যমে, তাই বলতে পারি আমাদের প্রিসিনেপটিক মেমব্রেনের মধ্যে যে এক্সনটা আছে, অর্থাৎ এক্সনেরই তো লাস্ট টার্মিনাল হচ্ছে আমাদের এটা, তো এই এক্সোনাল লাস্ট টার্মিনালে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা কম থাকবে, কারণ আমরা জানি মাইটোকন্ড্রিয়াগুলো কী করে, শক্তি উৎপাদন করে সেলের মধ্যে। তো এই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে হচ্ছে কেমিক্যাল সিনাপসে, কেননা সেখানে কেমিক্যাল যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে সেগুলোকে খুলতে হয়, সেই ট্রান্সমিটারের যে সাবস্টেন্সগুলো আছে সেগুলোকে আবার আমাদের সিনেপটিক ক্ল্যাপ্টের মধ্যে পাঠাতে হয়। তো এত ঝামেলা যেহেতু এখানে নেই, সরাসরি আয়ন চলে আসছে, তাই এখানে আমরা বলতে পারি কম মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা কম থাকে, কেননা এখানে কম পরিমাণ শক্তি লাগছে। এরপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি এখান থেকে, সেটা হচ্ছে এখানে ইনফরমেশনগুলো কিন্তু হুট করে ব্লক হয়ে যায় না। যেটা হতো, নিউরো ট্রান্সমিটারগুলো কিন্তু মাঝে মাঝে কাজ নাও করতে পারতো এবং যখন পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আমাদের এই প্রিসিনেপটিক মেমব্রেনে না ঢুকতো, তখন কিন্তু নিউরো ট্রান্সমিটারগুলো কাজ করতো না। দ্যাট মিনস তখন কিন্তু আমাদের ইনফরমেশন ফ্লো হতো না, যদি আমরা কেমিক্যাল সিনাপসের কথা বলি। বাট আমরা এই ইলেকট্রিক্যাল সিনাপসে দেখতে পাচ্ছি এখানে সেই ঝামেলাটা নেই। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ ক্যালসিয়াম ভেতরে ঢুকছে না, যেহেতু আমাদের এখানে কোনো নিউরো ট্রান্সমিটার নেই। তাই আমি বলতে পারি এখানে খুব সহজেই কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সোডিয়াম আয়নটা হুট করে প্রিসিনেপটিক মেমব্রেন থেকে পোস্টসিনেপটিক মেমব্রেনে যেতে পারে। তার মানে আমাদের এখানে ইনফরমেশন যে ব্লক হয়, তার মানে এটা হচ্ছে BLO CK, ব্লক অফ, আসলে ব্লকেজ হবে, যাই হোক, ব্লক অফ ইনফরমেশন বা ডেটা যেটা, সেটা পসিবিলিটি খুব কম, ব্লক অফ ইনফরমেশন কম হয়। তো হুট করে যেহেতু আমাদের আয়নগুলো ঢুকছে, তাই এখানে আমরা ব্লক করতে পারি না ইনফরমেশনগুলোকে সহজে, কারণ আমাদের এখানে গ্যাপ জাংশনগুলো খুব সুন্দরভাবে কাজ করে। এবং এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিনাপস, যেখানে আমরা গ্যাপ জাংশনের মাধ্যমে আয়নগুলোকে বেসিক্যালি প্রিসিনেপটিক মেমব্রেন থেকে পোস্টসিনেপটিক মেমব্রেনে অথবা পোস্টসিনেপটিক মেমব্রেন থেকে প্রিসিনেপটিক মেমব্রেনও কিন্তু পাঠাতে পারি, যার মাধ্যমে আমরা খুব সহজেই খুব দ্রুত ইনফরমেশনগুলোকে ফ্লো করতে পারি। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি।
সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।